আমি তোর প্রতি কোনোদিন দুর্বল ছিলাম না, সেটা মিথ্যে কথা। চলো জানেমান, এবার ঘরে যাই। তাহলে আমাদের রিলেশনটা আজ এখানেই শেষ। আর একটু সময় দিতে পারতে মলি, বাট ইউ শুড হ্যাভ ইউর স্পেস। মলি কিন্তু একটা কথাও বলল না, চুপ করে রইল। ডিভোর্স পেপারটাই সই করে ঠেলে দিল অপূর্বর দিকে। 4 বছরের সম্পর্ক ওদের। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বৃষ্টি হোক বা ঝড়, ট্রেন হোক বা বাস, অফিস হোক বা রান্নাঘর, ময়দান হোক বা গঙ্গার ঘাট, নবীন হোক কিংবা প্রবীণ, সবার জন্য সব সময় সব জায়গায় গল্পে বাচক মন, স্টোরি শেডস। আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। নাম, চরিত্র, ঘটনা এবং নেশা পদার্থ ও তার নাম সেগুলো কাল্পনিক। ধূমপান ও মদ্যপান একেবারে ভালো না, প্লিজ করবেন না। স্টোরি শেডসের আজকের নিবেদন শুভম সিনহার চুপি চুপি ভালোবাসা। চরাচর সারে কুচো যুগ শোভিতা মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী পুজোতে অঞ্জলি দিতে গিয়ে প্রথম আলাপ। হলুদ শাড়ি আর হলুদ পাঞ্জাবিতে দুজনে পাশাপাশি দাঁড়িয়ে অঞ্জলি দিয়েছিল। অঞ্জলি শেষে ভোগ খেতে বসে সে এক কেলেঙ্কারি কাণ্ড। খিচুড়ি পরিবেশন করছিল মলি। কি হলো হঠাৎ হাতায় করে খিচুড়ি দিতে গিয়ে হাতাখানা উল্টে গিয়ে অপূর্বর নতুন পাঞ্জাবিতে খিচুড়ি পড়ে গিয়ে সে এক একসা কাণ্ড। বেশ রেগেই গিয়েছিল অপূর্ব। তেড়ে ফুঁড়ে কিছু বলতে যাবে, তার আগেই মলি, আই এম এক্সট্রিমলি সরি, আমি না বুঝতে পারিনি, কিছু মনে করো না প্লিজ। আচ্ছা, এই কথা বলে আগে ভাগেই ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছিল মলি। অপূর্ব আর কী বা বলতো? সত্যিই তো, কেউ কি ইচ্ছেকৃতভাবে এই কাজ করে? মুখে কিছু না বললেও অপূর্ব কিন্তু মনে মনে বেশ বিরক্তই হয়েছিল। ইস, নতুন পাঞ্জাবিটা আর পরাই যাবে না। বাইরে বেরিয়ে এসে মাথাটা ঠান্ডা করতে একটা সিগারেট ধরালো অপূর্ব। সিগারেটটা টানতে টানতে প্রায় শেষ হয়ে এসেছিল এমন সময় মলি পিছন থেকে এসে বলল, তুমি কি পাঞ্জাবির শোকে সিগারেট খাচ্ছ, নাকি একটা দুটো ফুসফুস তোমার বেশি আছে? অপূর্ব বেশ চমকেই গিয়েছিল, তাই একটু থতমত খেয়ে গেল। ঘুরে তাকাতেই দেখল মলি দাঁড়িয়ে। একটু হেসে সিগারেটটা ফেলে দিয়ে সৌজন্যের হাসি হাসলো একটু। মলি আবার বলল, কিছু মনে করো না প্লিজ। কি করে যে খিচুড়ির হাতাটা ঘুরে গেল। ইস, পাঞ্জাবিটার কি দশা হলো দেখো তো। না না, ঠিক আছে ঠিক আছে, তুমি তো আর ইচ্ছে করে করোনি, লজ্জা পাওয়ার কিছু নেই। হ্যাঁ, এই যা, কথায় কথায় তো দুজনের পরিচয় করা হয়নি। হাই, আমি মলি রায়, তোমাদের পাড়ায় নতুন এসেছি। আর তুমি? কথায় কথায় পরিচয় এগোলো আরও কিছুটা। মলি একজন ফ্যাশন ডিজাইনার এবং বর্তমানে সে একটি সংস্থায় কর্মরতা। ওদিকে অপূর্ব সে একজন চাকুরিজীবী। সেদিন কাজ সেরে বেরোতেই মলির দেরি হয়ে গেল। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে থাকতেই ঝমঝম করে বৃষ্টি নামল। পূর্বাভাস একেবারেই ছিল না, তাই ছাতা নেওয়া হয়নি। তাই শেডের নিচে দাঁড়িয়ে যতটা সম্ভব মাথা শরীর আড়াল করার চেষ্টা করলো বৃষ্টির হাত থেকে। অন্য সময় হলে বৃষ্টিতে ভিজতে তার ভালোই লাগে, কিন্তু
এই বৃষ্টিতে ভিজলে নির্ঘাত নিউমোনিয়া। তাছাড়া এই মুহূর্তে ওর ভেজার ইচ্ছেটাও একেবারেই নেই। এখন ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে হয়। বাসটা যে কখন আসবে। ঠিক এই সময় তার সামনে একটা বাইক এসে ব্রেক কষল। মলি অবাক। বাইক আরোহী আর কেউ নয়, স্বয়ং অপূর্ব, একেবারে কাক ভেজা। বাইকটা থামিয়ে সে নিজেও শেডের নিচে এসে দাঁড়ালো। মলি জানতে চাইল, এমন কাক ভেজা হয়ে ফিরছো কোথা থেকে? আরে গিয়েছিলাম এক বন্ধুর বাড়ি, ওর বাড়ি থেকে বেরোলাম আর ঝমঝমিয়ে বৃষ্টি। ভাবলাম আর বাইক চালিয়ে ফিরে গিয়ে লাভ নেই, বরং এগিয়ে যাওয়া যাক। কিন্তু এই যা বৃষ্টির বেগ, তাই একটা আশ্রয় খোঁজ করছিলাম। এই শেডটা চোখে পড়লো আর দেখলাম তুমি দাঁড়িয়ে আছো। এই সময় বৃষ্টিটা একটু ধরতেই অপূর্ব বলল, বলছি তুমি বাড়ি যাবে তো? না মানে তোমার বাড়ি কাছেই তো আমার বাড়ি, আমি যাওয়ার পথে তোমায় নামিয়ে দেবো, চলো আমার সাথে। বৃষ্টিটা একটু ধরেছে, এখন না বেরোলে আবার হয়তো বৃষ্টিটা এসে যাবে। কিন্তু এই বৃষ্টিতে নির্ঘাত ঠান্ডা লেগে যাবে। আরে ধুর, ছাড়ো তো, এইটুকু বৃষ্টিতে কিছু হবে না। এ নাও, এসো। আর কোনো কথা না বাড়িয়ে মলি উঠে বসলো পিছনের সিটে। বৃষ্টিটা তখনও পড়ছে। চলতে চলতে অপূর্ব বলল, বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে জানো। এ যেন মলিরই মনের কথা। অপূর্বর মতো মলিও জীবনে সব কিছুকেই ক্যাজুয়ালি নেয়। কোনো কিছুকে খুব একটা গুরুগম্ভীর করে দেখতে ভালোবাসে না, দেখতে পারেও না। জীবনটা যেন এক খোলা আকাশের মতো, যেখানে উড়ে যায় কত শত পাখি। স্বপ্ন দেখা হয় রঙিন ডানায় ভর করে। সম্বিত ফিরল যখন, তখন অপূর্ব ব্রেক কষে দাঁড়িয়েছে ফুটপাতের ধারে। সেখানে এক মহিলা ফুল বিক্রেতা অতি কষ্টে দাঁড়িয়ে আছেন বৃষ্টির মধ্যে। ফুলগুলিকে বাঁচানোর জন্য পলিথিন মুড়ে রেখেছেন। অপূর্ব জিজ্ঞেস করল, এই যে রজনীগন্ধা স্টিক আছে? আছে গো দাদা বাবু, দেবো? ঠিক আছে, দুটো দাও। রজনীগন্ধা স্টিকের কয়েকটা গোছা নিয়ে বাইকে উঠে বসলো দুজনেই। সেই সময় নিজের অজান্তেই মলির মুখ থেকে বেরিয়ে গেল, তুমিও রজনীগন্ধা ভালোবাসো? কেন, তোমারও কি রজনীগন্ধা পছন্দ? হুম। মলির বাড়ির সামনে যখন বাইক এসে থামল, তখন বৃষ্টি একেবারেই থেমে গেছে। মলি বাইক থেকে নেমে বলল, থ্যাঙ্কস। ইউর মোস্ট ওয়েলকাম। মলি। বলো। মলি পিছন ঘুরতেই ওর হাতে তুলে দিল ফুটপাত থেকে কেনা রজনীগন্ধার গোছাটা। এটা তোমার। রজনীগন্ধা তো তোমার ভালো লাগে বললে, ফুলদানিতে রেখে দিও কেমন? আজ আসি, পরে দেখা হবে আবার। মলি কিছু বলতে যাবে, তার আগেই অপূর্ব বাইকে স্টার্ট দিয়ে ফেলেছে। হাতে ফুলের গোছাগুলো নিয়ে অপূর্বর চলে যাওয়ার পথের দিকে চেয়ে রইল খানিকক্ষণ। তারপর বাড়ির ভেতরে চলে গেল। টেবিলের ওপর রাখা ফুলদানিটার মধ্যে রেখে দিল ফুলগুলো। ফুলদানিটা যেন ওই ফুলের গোছাগুলোর জন্যই ফাঁকা পড়েছিল এতদিন। মলির মনে এক অদ্ভুত বিহ্বলতা। ঘুম আসে না, কোনো কাজে মন বসে না। কেমন যেন এক অস্থিরতা সর্বক্ষণ ঘিরে রয়েছে তাকে। অপূর্ব, এই নামটা এখন ছোট হয়ে অপুতে এসে দাঁড়িয়েছে। একসাথে সিনেমা দেখা, একসাথে বেড়াতে যাওয়া, সময়ে অসময়ে ফোন করা, সবই চলতে লাগলো। আগামী সপ্তাহে অপূর্বর জন্মদিন। কিছু একটা উপহার তো দিতেই হবে, কিন্তু কি দেবে সেটা ভেবে ভেবেই অস্থির হয়ে পড়েছে মলি। অনেক ভেবে একটা কথা মাথায় এলো। একটা হলুদ রঙের পাঞ্জাবি নিয়ে এলো বাড়ি ফেরার সময়। পাঞ্জাবিটার ওপর কোনো কারুকার্য করা নেই। না থাক, ওতে কোনো সমস্যা নেই। ফেব্রিক কালার দিয়ে খুব সুন্দর একটা নকশা
মলি করে দিল পাঞ্জাবিটার ওপর। অপূর্বর বার্থডে পার্টিতে মলি পরেছিল একটা হলুদ রঙের শাড়ি। হালকা মেকআপে তার রূপ বেড়ে গিয়েছে কয়েক গুণ। গিফটের প্যাকেটটা অপূর্বর হাতে দিয়ে মলি বলল, কিছু যদি মনে না করো, একটা অনুরোধ করব। আরে তুমি এত ফর্মাল হচ্ছ কেন মলি? আরে বলো না কি বলবে। ভেতরের জিনিসটা একবার ট্রাই করে দেখবে? এই কথা? বেশ, একটুখানি অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। ও আরেকটা কথা, ভারী মিষ্টি লাগছে তোমাকে। একটা লাজুক হাসি দিয়ে চোখটা নামিয়ে নিল মলি। আজ কি কথাটা জানিয়ে দেবে অপূর্বকে? ইস, লজ্জা করছে। যদি কিছু খারাপ ভেবে বসে। এই সব 7-5 ভাবছিল মলি। মলি অন্যমনস্ক হয়ে পড়েছে দেখে অপূর্ব ওকে ডাকল। সব চিন্তার তাল নিমেষেই কেটে গেল মলির। গত 2 দিন কোনো কাজেই মন বসাতে পারেনি। অফিসে ল্যাপটপে জমে থাকা সব কাজ ফেলে আজ ভেবেই চলেছে যেভাবেই হোক না কেন কথাটা অপূর্বকে জানাতেই হবে, না হলে মনে মনে শান্তি পাচ্ছে না মলি। কাজ শেষে অপূর্বকে ফোন করলো। হ্যালো অপু, আজ আমি তোমার সঙ্গে একটু দেখা করতে চাই। কখন সময় দিতে পারবে? আমার কাজ আজ 4টের মধ্যে শেষ হয়ে যাবে, তারপর দেখা করি। নো প্রবলেম। সারা শরীরে রক্তের স্রোত ঠিক কোন গতিবেগে প্রবাহিত হচ্ছে তা মলি জানে না। কথাগুলো এখনই না বলতে পারলে যেন এখনই ওর প্রাণটা বেরিয়ে যাবে। সময়টা পরন্ত বিকেল। আজ আকাশের রংটা কি ভালো লাগছে, তাই না? পরন্ত বিকেলের শেষ সূর্যালোক সমস্ত রং ছড়িয়ে দিয়ে এক অপূর্ব রূপ নিয়েছে। দেখো অপু। বাহ 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 বাহ, অসাধারণ, খুব সুন্দর। কিন্তু তুমি তো আমায় আকাশের রং দেখাবে বলে তো ডাকোনি মলি, তাই না? যেটা বলবো বলে ডেকেছি সেটা বলতে গিয়ে সংকোচ হচ্ছে। কি জানি যদি ভুল বোঝো তুমি। মলির মুখের দিকে বেশ অবাক হয়েই তাকালো আরে, অপূর্ব। একটু স্পষ্ট করে বলো না প্লিজ, আমার জানি না কেমন টেনশন হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি। কথাটা বলার পরে মলির লাজুক মুখে আর চোখে দেখল একবার। কথাটা শুনে অবশ্য অপূর্ব খুব একটা অবাক হলো না, কিন্তু ঠোঁটের কোণে আলতো হাসি খেলে গেল। ওদিকে মলির মনটা খারাপ হয়ে গেল। সরি সরি সরি, আই জাস্ট couldn't control my feelings. I'm sorry অপূর্ব। না না, আমি কিছু মনে করিনি। আমি শুধু ভাবছিলাম যে মানে মানে আমি তোমাকে এই কথাটা কবে এবং কিভাবে বলবো। তুমি তো আমার কাজটা একেবারে সহজ করে দিলে। মলির চোখে মুখে একটা লজ্জা মাখা হাসি আবারও খেলে গেল। অপূর্ব মলির হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলল, ইউ আর মাই ফার্স্ট লাভ। জানো, কদিন ধরেও না এই কাজেও মন বসছিল না। বিশ্বাস করতে পারবে না, আমি আমি কাল সারা রাত ঘুমোতেও পারিনি, শুধু এই কথাটা তোমায় জানাবো বলে। আজ তুমি যখন আমায় ফোন করলে আমি রীতিমতো উত্তেজিত হয়ে পড়েছিলাম। আমার হৃদয়ের গতি কত দ্রুত এখন তা তুমি যদি একটু অনুভব করতে পারতে। মলি তার ডান হাতটা অপূর্বর বুকের ওপর রাখতে টের পেল ওর হৃদয়ের দ্রুত ওঠানামা। নানা বাহানায় নানা অছিলায় তারা দুজন দেখা করতে লাগলো। সম্পর্ক বেশ খানিকটা এগোলো। 2 বাড়িতে জানাজানি ও অনেক কাঠখড় পুড়িয়ে তারপর মিলল সম্মতিও। অবশেষে শুভ পরিণয় সুসম্পন্ন হলো। আনন্দে উল্লাসে কান্নায় মলির বিদায় সম্পন্ন হলো। গল্পটা অবশ্য এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু হলো না। জীবনের কিছু অবাঞ্ছিত বাঁক, কিছু চড়াই উতরাই, জীবন নদীর চোরা স্রোত জীবনের পথ চলাটাকে আর মসৃণ থাকতে দেয় না। নদীর বন্যায় যেমন করে ভেসে যায় সামনে থাকা সমস্ত খড়কুটো, ঠিক তেমনভাবেই জীবনের নৌকাও টালমাটাল হয়। কোনো অবলম্বন আর তার কোনো কাজে লাগে না।
অতঃপর সলিল সমাধি। মলি আর অপূর্বর জীবনটাও ঠিক তাই। নতুন শ্বশুর শাশুড়ি, নতুন শ্বশুর বাড়ি, নতুন আত্মীয় স্বজন, সকলের ভালোবাসা, এক কথায় সব কিছু ঠিকঠাকই ছিল। প্রত্যেক সপ্তাহে অপূর্ব ফুটপাতের সেই ফুলওয়ালির কাছ থেকে এনে দিত তাজা রজনীগন্ধার স্টিক, আর তা সাজানো থাকতো উপহারে পাওয়া ফুলদানিটাতে। অপূর্ব প্রমোশন পেল, কাজের চাপ বাড়ল, পরিবারকে বা মলিকে সেভাবে আর সময় দিতে পারে না। তা নিয়ে মলির অবশ্য কোনো অভিযোগ ছিল না। নিজস্ব একটা বুটিক খোলার পরিকল্পনা করেছে সে। এটা শুধু অর্থ উপার্জনের জন্য তা কিন্তু নয়। মলি নিজে চায় তার নিজের একটা পরিচয় তৈরি করতে। তারা দুজনে ঠিক করেছে এই বছরেই তারা নতুন অতিথি আসার পরিকল্পনাটাও সেরে ফেলবে। আগামীতে যে আসবে তার ভবিষ্যতের কথা চিন্তা করে দুজনের রোজগার করাটাও জরুরি, কারণ তার ভবিষ্যতের সাথে নো কম্প্রোমাইজ। অপূর্ব প্রথমে একটু আপত্তি করলেও পরে অবশ্য আর কিছু বলেনি। বাড়ির সামনের অংশে একটা ছোট্ট ঘরে শুরু করলো তার প্রথম ব্যবসা। কিছুদিন হলো একটি মেয়ে জয়েন করেছে ওদের অফিসে, নাম সৃজিতা। অপূর্বর ওপরে দায়িত্ব পড়ল মেয়েটিকে কাজকর্ম শিখিয়ে নেওয়ার। মেয়েটি একটু যেন বেশি মিশুকে। 2-3 দিনের পরিচয়েই আপনি থেকে তুমিতে নেমে এলো। ধীরে ধীরে সম্পর্ক গভীর হলো এবং অপূর্ব জড়িয়ে পড়ল বিবাহ বহির্ভূত সম্পর্কে। মাঝে মাঝে সৃজিতার বাড়িতে রাতও কাটিয়ে আসতো অপূর্ব। বিষয়টা জানতে অবশ্য বাকি রইল না মলির। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এত বড় সর্বনাশ স্বপ্নেও কল্পনা করেনি মলি। দুঃখে যন্ত্রণায় কত বিনিদ্র রজনী যে মলি কাটালো তার কোনো হিসেব তার নিজের কাছেও নেই। তারপর থেকে কোনো কথাই একটুতেই মেজাজ হারাতো অপূর্ব। এই তো সেদিন ওর বুটিকের একটা নতুন পাঞ্জাবি যখন অপূর্বকে গিফট করতে গেল, তখন এমনভাবে সেটা এড়িয়ে গেল যে সেটা মোটেই ভালো লাগলো না মলির। বাড়িতে আর রজনীগন্ধাও আসে না অপূর্বর হাত ধরে। ইচ্ছে করলে মলি কোনো দিন কিনে আনে কিছু রজনীগন্ধা। কখনো কখনো কোনো অনুষ্ঠানে বা মেলায় যেতে হতো মলিকে বুটিকের কালেকশন নিয়ে। প্রসারটাও বেড়েছে একটু, তা নিয়েও আপত্তি করতে লাগলো অপূর্ব। বিয়ের আগে যে মলিকে চোখে হারাতো অপূর্ব, সে মলিকেই এখন পদে পদে কারণে অকারণে বকা খেতে হতো অপূর্বর কাছে। বন্ধুদের সাথে বাইরে গেলে কোনোদিন হয়তো রাতে বাড়ি ফিরত না, কিংবা এলেও অনেক রাতে মুত্তব অবস্থায়। কালকের আনা রজনীগন্ধার গোছাটা সকাল হতে না হতেই শুকিয়ে গেল। চেনা মানুষটা চোখের সামনে একটু একটু করে বদলে যেতে লাগলো। সম্পর্কটা যেন কেমন গুমোট হয়ে উঠতে শুরু করলো। এইভাবে একটা মরা সম্পর্ককে দীর্ঘদিন তো আর টেনে নিয়ে যাওয়া যায় না। একটা সিদ্ধান্তে না আসলেই নয়। একটা মানুষের গোয়ার তুমি দুজনের জীবনটাকেই নরক করে রেখেছে। অবশেষে মিস্টার তপাদারের অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া গেল। মিস্টার তপাদার বিখ্যাত ডিভোর্স লয়ার। মিস্টার তপাদারের বয়স অনেকটাই বেশি, যথেষ্ট অমায়িক। ছেলে মেয়ের বয়সে কাউকে আপনি বলতে পারেন না, মা কিংবা বাবা বলে সম্বোধন করেন। বেলা 10টায় মিস্টার তপাদারের চেম্বারে বসে কথা হচ্ছে মলি আর মিস্টার তপাদারের। আপনার অ্যাপয়েন্টমেন্টটা পাওয়ার জন্য আমাকে বেশ বেগ পেতে হলো স্যার, প্রায় 1 সপ্তাহ। তুমি আমার মেয়ের মতো, স্যার বলছো কেন? না আসলে ঠিক আছে, তাকে থামিয়ে দিয়ে তপাদার বললেন, বলো মা, কি জন্য তুমি ডিভোর্স চাইছো? একটুক্ষণ চুপ থেকে মলি বলতে শুরু করলো, আমি আর আমার স্বামী ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সুখের সময় বেশি দিন আমাদের কপালে সইল না। কারণে অকারণে নিত্যদিনের অশান্তি আমি আর জাস্ট নিতে পারছিলাম না। তোমার স্বামীর সাথে বিষয়টা সর্ট আউট করে নাওনি কেন? অশান্তি তো সব সংসারেই আছে। সামনাসামনি বসে কথা বললে অনেক বড় বড় সমস্যা নিমিষে সমাধান হয়ে যায়। আচ্ছা, তোমাদের বাচ্চা কাচ্চা? উই ওয়ার প্ল্যানিং, কিন্তু কি যে হলো, ওর অফিসের একটা সমস্যা ওকে সম্পূর্ণ বদলে দিল।
কিছুদিন ধরে তো হি ইভেন স্টার্টেড ড্রিঙ্কিং। সিন ক্রিয়েট, অশান্তি। আই ওয়াজ জাস্ট ফেড আপ। বুঝলাম, কিন্তু তুমি তোমার স্বামীর সাথে এ ব্যাপারে আলোচনা করেছো? মানে এটা তোমাদের দুজনের ডিসিশন তো? ওর কথা আমি বলতে পারবো না, আমার নিজের ডিসিশন এটা। আমি শুধু এই গুমোট সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চাই। আমি নিজেই এই সম্পর্কটার প্রতি আর কমিটেড নই। দেখো মা, আমরা পয়সা নিয়ে কাজ করলেও কোথাও গিয়ে ভেতরের অনুভূতিগুলো হারাতে ইচ্ছে করে না। তাই সম্পর্ক ভাঙার সময়ও চেষ্টা করি যেন দুটি মানুষ এক জায়গায় থাকতে পারে, ভুল বোঝাবুঝিগুলো পাশাপাশি রেখে। কিন্তু পেশার কাছে আমরা সবাই হেরে যাই। বেশ, আমি পেপার রেডি করে তোমায় খবর দেব, তাও চেষ্টা করো যদি পারা যায়। শেষ চেষ্টা করব নিশ্চয়ই, কথা দিলাম। আজ আসি। আচ্ছা, আপনার ফিসটা? বাইরে আমার অ্যাসিস্ট্যান্ট আছে, ওকে দিয়ে দিও। ওকে, থ্যাংক ইউ স্যার। আজ তাহলে উঠি। তপাদারের চেম্বার থেকে বেরিয়ে মলির এখনই ফিরতে ইচ্ছে করল না। কিছুক্ষণ গঙ্গার ধারে গিয়ে বসল। নদীতে একটাই নৌকা চলছে, আর অদ্ভুত এক মন খারাপ করা সুরে গান গাইছে মাঝি। ব্যাগের ভেতর মলির ফোনটা বেজে চলেছে ক্রমাগত। কিছুটা অনিচ্ছা সত্ত্বেও ফোনটা তুলল সে। হ্যালো। ওপারের কণ্ঠটা পরিচিত হলেও মনে করতে পারল না মলি। ওপারের কণ্ঠ বলল, কিরে, চিনতে পারছিস? আমি সতীশ। সতীশ? চিনতে পারলি না? আই গেস ইট, ইউ উইল নেভার রেকগনাইজ মি। আরে সতীশ নস্কর, আশুতোষ কলেজ, ইংলিশ অনার্স। ও হ্যাঁ হ্যাঁ, তা তুই হঠাৎ আমাকে ফোন? আমি এখন বর্ধমানে, এমনকি তোদের পাড়াতেই। কাকিমার কাছে গিয়েছিলাম, শুনলাম তোর বিয়ে হয়ে গেছে। কাকিমাই তোর ফোন নাম্বারটা দিলেন। ফোন করবো কিনা একটু ওই সংকোচ হচ্ছিল, শেষমেশ করেই ফেললাম। বেশ করেছিস। এই তুই কি এখন ব্যস্ত, মানে এই মুহূর্তে? তা একটু আছি। বেশ, তাহলে আমি পরে ফোন করি। কখন ফ্রি হবি তুই? ফ্রি হয়ে আমি তোকে ফোন করে নেব। ওকে, বাই, গুড ডে। বাই। আসলে মলির এখন কথা বলতে একদমই ইচ্ছে করছিল না কারোর সাথে। তবে সতীশ নস্করকে ওর মনে আছে। এত বছর পর আজ হঠাৎ ওর ফোন পেয়ে মলি অবাকই হলো। মলি ভাবতে লাগলো যে এত বড় ডিসিশনটা এত তাড়াতাড়ি নেওয়া উচিত হলো কিনা। আবার যখন অপূর্বর বদলে যাওয়া রূপটা চোখের সামনে ভেসে উঠল, তখন তার ডিসিশন থেকে ফিরে আসার কোনো ইচ্ছাই তার মনে জাগলো না। যাই হোক, অপূর্বর সাথে আর নয়। কিন্তু অপূর্বকে তো এটা জানাতেই হবে। সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়ি ফিরল অপূর্ব। কোনো রকম ভনিতা ছাড়াই মলি বলল, আই হ্যাভ ফাইলড আ ডিভোর্স। একটু থমকে গেল অপূর্ব। মানে এত বড় ডিসিশন? আমি এই সম্পর্কটাকে আর বয়ে বেড়াতে পারছি না। একটু শান্তি চাই আমি। মলি এখন আর শ্বশুর বাড়িতে থাকে না, বাড়ির কাজে ব্যস্ত মলি। ঠিক সেই সময় মিস্টার তপাদারের চেম্বার থেকে ফোন এলো। পেপারসগুলো নিয়ে বেরিয়ে এসে ফোন করলো অপূর্বকে। আজ বিকেলে তুমি কখন ফাঁকা আছো? কেন? নতুন যে ক্যাফেটা খুলেছে না গঙ্গার ধারে, ওখানে দেখা করতে পারবে? হ্যাঁ, হবে। কোনো জরুরি কথা নাকি? এলেই জানতে পারবে। ফোনটা কেটে দিল এই কথাগুলো বলে। বিকেলে ক্যাফেতে দুজনে মুখোমুখি। অপূর্ব দুটো কফি অর্ডার করেছে। মলির হাতে ডিভোর্স পেপার। সব কিছুই জানো তুমি, তাই আর সময় নষ্ট করছি না। একটা দীর্ঘশ্বাস বেরোলো অপূর্বর গলা থেকে। সে করুণ স্বরে বলল, আর বাঁচানো গেল না আমাদের রিলেশনটা? আমি তো চেয়েছিলাম অপু, বাট ইউ ডিডন্ট কম্প্রোমাইজ। রিলেশনটা বাঁচানোর দায় কি আমার একার ছিল? মলি প্লিজ, মলি, আমি ভুলছিলাম, আমি মানছি মলি, কিন্তু আমার সই কমপ্লিট অপূর্ব। সই করে পেপারটা অপূর্বর দিকে ঠেলে দিল মলি।
সতীশ নস্কর কলেজের অন্যতম মেধাবী ছাত্র, অতি সাধারণ একটা ছেলে, চোখে সরু ফ্রেমের চশমা। কলেজ শুদ্ধ ওকে সবাই তস্কর বলে ডাকত। আপাত শান্ত এবং সবসময় প্র্যাকটিক্যাল থাকা একটা ছেলে। এই অতি সাধারণ লুকেই ওর ব্যক্তিত্ব ছিল চোখে পড়ার মতো। পড়াশোনা, গান বাজনা এসব নিয়েই থাকতো সে। বিরাট ফ্যান শাহরুখ খানের। বেশ মিশুকে স্বভাবের ছেলে, তবে ওর ক্লোজ ফ্রেন্ড সার্কেলে থাকা বন্ধু বান্ধবীদের সংখ্যা কমই ছিল। যারা ছিল তাদের মধ্যে মলিও ছিল একজন। কলেজ শেষ করে সতীশ চলে যায় ওর নিজের বাড়ি নদিয়ার কৃষ্ণনগরে। তারপর থেকে সেরকম কোনো যোগাযোগ মলির সঙ্গে ছিল না। মলি 2-1বার যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু পায়নি ফোনে। সতীশ ছিল মলির 1 বছরের সিনিয়র। কলেজের বার্ষিক অনুষ্ঠান, তারই প্রস্তুতি চলছে জোর কদমে। ছাত্র পরিষদের ঘরে একটা কোণে গিটার নিয়ে বসে বসে গানে সুর তুলছে একটি ছেলে। পাশে বসে সঙ্গত করছে 2-1জন ছেলে মেয়ে। আলতো করে দরজা ঠেলে ভেতরে ঢুকলো মলি। ওকে ঢুকতে দেখেই তাল কেটে গেল ওদের। গান থামিয়ে ছেলেটি একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, কাকে চাই? হ্যালো, আমি মলি রায়, বিএ ইংলিশ। আমাকে আসলে সুজয়দা পাঠালো অনুষ্ঠানে অ্যাঙ্কারিং করার জন্য। বলল সতীশের সাথে দেখা করতে। আচ্ছা, তোমাদের মধ্যে সতীশকে? যে ছেলেটি গিটার বাজাচ্ছিল সে বলল, ও, আমি সতীশ নস্কর। আমি কি অ্যাঙ্কারিং করতে পারি? অফকোর্স পারো, কিন্তু তার আগে তো তোমাকে দিয়ে একটা রিহার্সেল করিয়ে নিতে হয়। নিশ্চয়ই। প্রথম দিনেই হাসি খুশি স্বভাবের এই মেয়েটিকে বেশ ভালো লেগেছিল সকলের। হলুদ রঙের সালোয়ার কামিজ পরেছিল একটা। যদিও হলুদ রঙটা সতীশের খুব একটা পছন্দ নয়, ওর প্রিয় রং কালো, তবুও হালকা মেকআপে ভালোই লাগছিল মলিকে। সেদিন সকালে বুড়িকের উদ্দেশ্যে বেরোচ্ছে মলি, এমন সময় কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই মুখের সামনে সতীশকে দেখে একটু অবাকই হলো। মুখে সেই চিরাচরিত একগাল হাসি। কিরে, চিনতে পারছিস? সতীশ? কি যে বলিস, চিনতে পারবো না কেন? আয় ভেতরে আয়। ভালো আছিস? জিজ্ঞেস করতে করতে ভেতরে ঢুকলো সতীশ। ওরদা, তুই কোথাও বেরোচ্ছিস নাকি? মানে আমি কি ভুল সময় এলাম? আরে না না, পরে গেলেও হবে। আমার একটা বুটিক আছে, সেখানেই যাচ্ছিলাম। তাই? তা কাকিমা কোথায়? মা নেই, বেড়াতে গেছে, ফিরতে এখনো 1 সপ্তাহ। অনেক দিন পর এলি আমাদের বাড়ি। কি খাবি বল? আরে ছাড় তো, তোকে অত ব্যস্ত হতে হবে না। এত লজ্জা পাচ্ছিস কেন? মারবো দেখবি 1 কিল। তুই বস, আমি এক্ষুনি আসছি। রান্নাঘর থেকে একটা ব্রেড টোস্ট, প্লেটে 4টে মিষ্টি আর গ্লাসে কোল্ড ড্রিঙ্কস নিয়ে সতীশের হাতে দিল মলি। ধর, চুপচাপ খেয়ে নে। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা, এই কাকিমা নেই বলে কি তুই এখানে আছিস নাকি? না, তা নয়, আমি এখানেই থাকি এখন। মানে? সে অনেক কথা, পরে বলবো। বিকেলে আয়, জমিয়ে আড্ডা হবে একটু। ঠিক আছে, চল। তারপর বল, তোর কি খবর? এতদিন পর বর্ধমান ফিরে এলি যে? সতীশকে জিজ্ঞেস করলো মলি। আমার খবর ভালোই। আমি ওই একটা প্রাইভেট ফার্মেই কাজ করতাম, কিন্তু লকডাউনে কোম্পানি অনেককে বসিয়ে দেয়। আমিও কাজ হারাই। ফ্রিল্যান্সিং করছিলাম, বাট বেশি দিন ভালো লাগলো না। গত বছর বাবা মারা গেলেন, ওখানে আর ভালো লাগছিল না, তাই মাকে নিয়ে চলে এলাম এখানে। হ্যাঁ রে, নয়না, আলী, অতীনের কি খবর রে? ওদের সাথে যোগাযোগ আছে নাকি তোর, নাকি একেবারেই? নয়না তো বিয়ে করে আমেরিকা। আলির সাথে বছর 2 আগেও যোগাযোগ ছিল, কি একটা ব্যবসা করতো। অতীনের খবর বলতে পারবো না রে। তা তুই কি করছিস এখন? আই হ্যাভ এ স্টার্ট আপ। জলের মধ্যে দূরে একটা ঢিল ছুঁড়ে দিতে দিতে সতীশ বলল, শুধু তো আমি আমার কথাই বলে যাচ্ছি, তুই কিছু কথা বল। হাজব্যান্ড কি করে তোর? আমি ডিভোর্স নিয়ে নিয়েছি।
উই আর সেপারেটেড নাও। হোয়াট? কেন হঠাৎ? মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড, উড ইউ লাইক টু শেয়ার? জানিস, প্রথম থেকে সমস্ত ঘটনা খুলে বলল মলি। আমরা প্রেম করে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম দুটো মানুষের ভালো লাগা, পছন্দ অপছন্দ যখন এক, তখন মনের মিল হবেই। বাট আই ওয়াজ রং। খুব তাড়াহুড়ো করে ফেলেছিলিস। বিয়ের মতো একটা বড় ডিসিশন কখনো হঠকারিতার বসে নিতে নেই। ঠিকই বলেছিস। এখন বুঝি সেটা কী থেকে যে কি হয়ে গেল। আর তুই আগাগোড়াই বড় তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলিস। যাক, যা হওয়ার তো হয়ে গেছে, মন খারাপ করে লাভ নেই। যেটা ঘটে গেছে সেটাকে তো আর রিভার্স করা যাবে না। সো লুক ফরওয়ার্ড, মেক ইউর লাইফ। জাস্ট আ মিনিট, তুই হঠাৎ কলেজ শেষ করেই সবার সাথে যোগাযোগ ছিন্ন করে দিলি। আমি কিন্তু কম চেষ্টা করিনি তোর সাথে যোগাযোগ করার। ইউ আর টোটালি ডিসঅ্যাপিয়ার্ড। নো সোশ্যাল মিডিয়া, নো ফোন কলস, নাথিং। জীবনের এত বড় ডিসিশনে যখন আমার তোকে পাশে পাওয়ার দরকার ছিল, তখন তুই... ঠিক আছে, কাম ডাউন, কাম ডাউন। দেখ কেমন বোকা আমি। আমার ভাগ্যের জন্য তোকেই দোষ দিয়ে চলেছি। এই মলি, বেড়াতে যাবি? কোথায়? যেখানে দু চোখ যায়, যেখানে কেউ নেই। চল, আমি রাজি। আই নিড সাম ফ্রেশ এয়ার। কি সবাই আনন্দ পেলে তো? চলো তাহলে এবারের প্রোগ্রাম। কলেজের অ্যানুয়াল ফাংশনের পরের দিন। গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটাকে এত সুন্দর করে মঞ্চস্থ করার জন্যে। আর আমাদের সকলের ধন্যবাদ জানানো উচিত মলিকে। সুন্দর কণ্ঠে ওর উপস্থাপনা প্রোগ্রামটাকে আরও সুন্দর করে তুলেছিল, কি বলো? সকলে ওর জন্যে একটা জোর করে হাততালি হয়ে যাক। ছাত্র পরিষদের ঘরটা হাততালিতে ফেটে পড়েছিল। লজ্জায় লাল হয়ে উঠেছিল মলি। প্রথম অ্যাঙ্কারিং, এত প্রশংসা পাবে ও নিজেও সেটা ভাবেনি। সুজয়দাই অবশ্য ওকে জোর করে সতীশের কাছে পাঠিয়েছিল। প্রথমে যেতে একটু আপত্তি করলেও শেষ পর্যন্ত গেল সতীশের কাছে। নার্ভাসও ছিল একটুখানি, যদিও সবটাই কেটে গিয়েছিল পরের দিকে। পড়াশোনার পাশাপাশি সতীশের আর একটা প্রতিভাও ছিল। নিজে গান লিখে তাতে সুর দিত সতীশ। তুই এটাকেই ক্যারিয়ার করছিস না কেন? ইউ হ্যাভ সাচ এ বিউটিফুল ভয়েস। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরে এই সমস্ত শখ ভীষণ এক্সপেন্সিভ। ইচ্ছে তো ছিল নিজের একটা অ্যালবাম রিলিজ করার, জানি না কবে সেই ইচ্ছে পূরণ হবে বা আদৌ হবে কি না। আর বাবার শরীরটা ভালো নেই, আমার পড়াশুনোর খরচ চালাতে গিয়ে হিমশিম খেয়ে যায়। কলেজটা শেষ করে একটা যে কোনো জব পেলেই ঢুকে যাব। এরপর মলি আর কী বা বলতো। এরকম কথার গভীরতার ম্যাচুরিটি ওকে মাঝে মাঝে অবাক করে দিত। দিস বয় ইজ সামথিং, এটা তো মানতেই হবে। দেখতে দেখতে সতীশের ফাইনাল ইয়ার চলে এলো। সবাই মিলে ঠিক করা হলো বসন্ত উৎসবের আয়োজন করা হবে। উদ্যোক্তা অবশ্যই সতীশ। কলেজ ক্যাম্পাসে হই হই করে শুরু হলো দোল উৎসব। একে অপরকে রং মাখানো, আনন্দ, মজা, হই হুল্লোড় চলতে লাগলো দেদার। দুগালে রং, চোখে সানগ্লাস, হাতে একটা রঙের থালা আর ঠোঁটে মিষ্টি একটা হাসি নিয়ে সতীশের দিকে এগিয়ে আসছে মলি। এক মুহূর্তে সতীশের চারপাশটা কেমন যেন বদলে গেল। মলির এই রূপে ও জাস্ট হিপনোটাইজড। কোনো দিকে কেউ নেই, শুধু যেন পৃথিবীতে ও আর মলি। ব্যাকগ্রাউন্ডে বাজছে ডিডিএলজের তুঝে দেখা তো ইয়ে জানা সনম। ভিউ হলতে কাটতেই চাইছে না। কত দিন ধরে মনের মধ্যে থাকা একটা প্রশ্নের উত্তর এক মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে গেল। এই তো সেই স্বপ্নে দেখা রাজকন্যা, রাতের ঘুম কেড়ে নেওয়া মনোমোহিনী। এতদিন মনের মরুভূমি কি এই জন্যেই রিক্ত পড়েছিল? এটাই কি তবে প্রেম?
প্রেমে পড়া কি এতটাই সহজ? এই সব 7-5 ভাবতে ভাবতে মলি ওর সামনে এসে উপস্থিত। একটা তুড়ি মারতেই সম্বিত ফিরল। হ্যালো, হাই। এক মুহূর্তে স্বপ্ন থেকে বাস্তবের মাটিতে পতন। কিরে, কোন জগতে হারিয়ে গিয়েছিলিস? না না, কোথাও না, তোকেই দেখছিলাম। তাই? Am I looking beautiful? As usual, you always look beautiful. নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে পড়ল কথাটা। Thanks for the compliment. What the fuck? আর একটু হলেই সব গন্ডগোল করে দিয়েছিলিস রে। কুল সতীশ, কুল, গো স্লো বেবি। নিজেকে বোঝালো সতীশ। থালা থেকে একটু আবির নিয়ে সতীশের গালে লাগিয়ে দিল মলি। তারপর বলল, হ্যাপি হোলি। নিজের পকেট থেকে আবিরের প্যাকেটটা বের করতে গিয়েও করল না সতীশ। মলির থালা থেকেই একটু আবির নিয়ে ওর গালে লাগিয়ে দিল। দার্জিলিংয়ে ঠান্ডাটা এবার যে বেশ পড়েছে সেটা মলি আর সতীশ নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমেই টের পেল। চামড়া ভেদ করে ঠান্ডা যেন হাড় মজ্জাকে একেবারে ঝাঁকিয়ে দিচ্ছে। বেশ কয়েক বছর পর এবার তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে, তাই পর্যটকদেরও বেশ আনাগোনা। ওরে বাবা, কি ঠান্ডা রে বাবা, দাঁত কপাটে লেগে যাওয়ার জোগাড়। কাঁপতে কাঁপতে কোনো রকমে কথাগুলো বেরোলো মলির মুখ থেকে। কেন ভালো লাগছে না? শীতের রাত, লগ ফায়ার, ধোঁয়া ওটা কফি, উফ, ভাবতে পারছি না। সোজা উত্তর সতীশের। গাড়ি স্টার্ট করে ড্রাইভার জিজ্ঞেস করলো, হুজুর, আপনাদের হানিমুন নাকি? হ্যাঁ হ্যাঁ। সাথে সাথে মলি ক্রুদ্ধ দৃষ্টি নিয়ে বিড়বিড় করে বলল, তুই একবার নাম, তারপর তুই শেষ। আজ আমার হাতেই মনোলেখা আছে তোর। যথাসময়ে গাড়ি ওদের হোটেলের সামনে এসে উপস্থিত হলো। কাঁপতে কাঁপতে মলি বলল, রুম হিটার না থাকলে আজ আমি ম্যানেজারকে মার্ডার করে হাজত পাস করব। হাজতে যথেষ্ট গরম আছে। শালা কি ঠান্ডা! বললাম দার্জিলিং আসবো না। আর শয়তান ছেলে, তুই কি বললি ড্রাইভার দাদাকে? আমাদের হানিমুন! ধাঁই ধাঁই করে অন্তত গোটা 5 কিল সতীশকে উপহার দেওয়ার পর শান্ত হলো মলি। সতীশ অবশ্য বেশ মজা পেয়েছে। ওকে আরেকটু তাতিয়ে দিতে সতীশ বলল, চলো জানেমান, এবার ঘরে যাই। জুতোর সাইজ জানিস আমার, হারামজাদা? আজই পৌঁছেছে দুজনে। কাল সারা রাতের জার্নি, বিশ্রাম হয়নি সেরকম। হোটেলে এসে তাই টানা ঘুম। ঘুম যখন ভাঙল তখন সন্ধ্যা হয়ে গেছে। পাহাড়ি এলাকায় সন্ধ্যা হয় খুব তাড়াতাড়ি, আর সন্ধ্যা মানেই পায়ে হেঁটে আশপাশের স্থান এক্সপ্লোর করা ছাড়া আর কোনো উপায় থাকে না। সতীশ আর মলিও তাই বেরিয়ে পড়ল আশপাশের স্থানগুলো ঘুরে দেখবে বলে। মলে মোটামুটি লোকজন ছিল। সতীশ জিজ্ঞেস করলো, কি খাবি বল? মোমো? তোর মোমো আমি ভালোবাসি না, তুই তো জানিস। অন্য কিছু ট্রাই করি প্লিজ। চল, আমি সবেতেই আছি, কিন্তু আমার স্বাদের মোমো, পরাণ সখা মোমো, তুমি আজ আমার অপেক্ষায় থেকো শোনা। ইউ আর টোটাল ম্যাড। চল মোমোই খাবো, তবে আমি বেশি খাবো না কিন্তু। অনেক অনেক ধন্যবাদ মাই ডিয়ার সুইট হার্ট। আবার সতীশের চোখে শিশুর মতো সারল্য দেখে মলির মনটা কেমন যেন একটু করে উঠল। কত অল্পেই খুশি হয় এই ছেলেটা। জীবনের প্রতি যেন কোনো অভিযোগই নেই, কোনো চাহিদাও নেই। কোনো মানুষ এত অল্পে সন্তুষ্ট থাকতে পারে? তাহলে কি না 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 না, এটা তো হতে পারে না। মলি অবশ্য শুনেছে প্রথম প্রেম যদি সাগরের মতো উত্তাল হয়, দ্বিতীয় প্রেম তবে পাহাড়ের মতো নিশ্চল নিস্পন্দ। এটা কি তবে
না, একটু বেশিই ভাবছে মলি। কই রে মলি, আরে আয়। ভাবতে ভাবতে অনেকটা পিছিয়ে পড়েছিল মলি। হ্যাঁ রে, এই ঠান্ডায় জমে যাবো তো মনে হচ্ছে। কাল আবার স্নোফল হবে দেখাচ্ছে ইন্টারনেটে। আচ্ছা, তুই এই শীতে ব্ল্যাঙ্কেটের বাইরে শর্টস পরে আছিস কি করে বলতো? এটা শর্টসের কামাল ম্যাডাম। ব্র্যান্ডি নিয়েছি 2 প্যাক, সব শীত ছুটে পালিয়েছে। তুই মদ খেয়েছিস শালা? আরে ন্যাকামো করিস না তো তুই। কিন্তু তুই নিয়ে এলি কখন? রুম সার্ভিসকে বলে ম্যানেজ করলাম। নেবি নাকি? বাজে জিনিস। খেয়ে দেখতে পারতিস, আমি তোকে অ্যাসিওর করছি ইউ উইল ফিল বেটার। বলছিস? দেখবো। হ্যাঁ রে, মাতাল হয়ে যাব না তো? অল্প একটুতে কি হবে? একটা গ্লাসে একটু ব্র্যান্ডি ঢেলে তাতে একটু বেশি করে জল দিয়ে এগিয়ে দিল মলির দিকে। নাকটা টিপে ধরে এক ঢোকে গ্লাসটা শেষ করে দিল মলি। ছি, হুইস্কি আছে, চলবে নাকি? সেটা আবার কি? সামথিং বেটার। কেমন লাগছে? সেরকম কোনো সমস্যা হয়নি। আরেকটা দিই? চুপচাপ গ্লাসটা বাড়িয়ে দিল মলি। একটু হুইস্কিও দিস না আমায়। আই উইল টেক জাস্ট 1 sip। আহা দাঁড়া, একটু থেমে থেমে খা। হুইস্কিও চলল এরপর। 2 প্যাগের পরেই টালমাটাল অবস্থা মলির। চোখ মুখের অবস্থা রীতিমতো খারাপ। না আর না মলি, মলি আর না। আজ প্রথমবার, অনেকটা হয়ে গেছে। তুই থাম। চুপ কর তুই শালা, থামবি এবার। মারবো একটা কানের গোড়ায়। ঢাল গ্লাসে। মলি 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 প্লিজ, মলি প্লিজ আর না। কেউ আমাকে ভালোবাসে না। आई हेट अपूर्व, बहुत बुरा किया तूने मेरे साथ, छोड़ूंगी नहीं तुझे। কন্ট্রোল মলি, তুই তো আমার কতদিনের বন্ধু। কন্ট্রোল মলি। তোর ইচ্ছা করেনি আমাকে কোনোদিন প্রপোজ করতে? মলি বল, আমার নেশা মলি। হয়ে গেলেও আমি কিন্তু মলি আমি সম্পূর্ণ জ্ঞান হারাইনি এখনো। মনের ভেতর যদি কিছু থাকে আজ সব বলে দে, যত রাগ অভিমান সব কিছু। হুঁশ থাকতে যে কথাগুলো বলা যাবে না সেই কথাগুলো। উঠে চলে যাচ্ছিল সতীশ। পেছন থেকে হাতটা শক্ত করে টেনে ধরল মলি। খাটে ওর পাশে এসে বসল সতীশ। মলি বলে চলল, আমি তোর প্রতি কোনোদিন দুর্বল ছিলাম না, সেটা মিথ্যে কথা। ম্যাচিওর ছিলাম না, তাই বিষয়টাকে পাত্তা দিইনি কখনো। আমাদের শেষ দোল উৎসবের কথা মনে আছে তোর? আছে। সেদিনই তোকে আমি আমার মনের কথাটা জানিয়ে দেবো স্থির করেছিলাম। প্যাকেটের আবিরের মধ্যে সিঁদুর মিশিয়ে নিয়ে গিয়েছিলাম। আমার মনের রঙের সাথে তোকে মেলাতে চেয়েছিলাম। তোকে দেখে সেদিন আমার চারপাশটা যেন একেবারে পুরো বদলে গিয়েছিল জানিস। মনে হয়েছিল তুই তুই সেই যার কাছে সবকিছু সমর্পণ করা যায়। তুই আমায় বলিসনি কেন কখনো? ভয় ছিল বন্ধুত্বটাকেও যদি হারিয়ে ফেলি। তোর জন্মদিনেও আমি এসেছিলাম তোর প্রিয় হলুদ রঙের একটা শাড়ি নিয়ে। সেদিনও ভেবেছিলাম আজ বলবই, কিন্তু পারিনি জানিস। তোর সাথে অপূর্বরা আলাপ সম্ভবত বছর 4 এক সরস্বতী পুজোয়, তাই না? সেবারও আমি এসেছিলাম মণ্ডপে তোর সাথে দেখা করতে, তোকে চমকে দিতে। কিন্তু এসে দেখলাম তুই অপূর্বর সাথে আলাপ করছিস। বুঝতে পারলাম তোদের মাঝে আমার আসাটা উচিত হবে না, অন্যায় হবে। তুই এসেছিলি কেন? তুই আমাদের মাঝে এলি না সেদিন
জীবনটা তাহলে আমাদের অন্যরকম হতে পারতো। চোখের জল আর বাঁধ মানল না মলি। জাপটে ধরল সতীশকে শক্ত করে। এক বিরাট বোঝা নেমে গেল দুজনের বুক থেকে। সতীশ একটা চুমু খেলো মলির কপালে। আমি তোকে রাজমহল দিতে পারবো না কখনো, কিন্তু বিশ্বাস কর, আমার হৃদয় শুধু তোরই শাসন চলবে। আমাকে আর ছেড়ে যাস না কোনোদিন, তোকে ছাড়া আর বাঁচাটা সম্ভব নয় সতীশ। Stay a little closer, don't let go. There's a language only hearts can know. Hold me steady when the night gets cold. Say my name and let the feeling grow. You're the song I can't forget. You're the song I can't forget. You're the wind in my chest. You're the wind in my chest. Every breath leads back to you. Every dream turns bright and new. If the stars go dark above, I'll still find my way through love. স্টোরি শেডস অরিজিনালস প্রেজেন্স লাভেরিয়া, দি এরিয়া অফ লাভ। লাভেরিয়াতে আজ তুমি শুনলে শুভম সিনহার লেখা চুপি চুপি ভালোবাসা। গল্পের সূত্রধার পাপিয়া রায় চক্রবর্তী, গল্পের কথক সৌম্যজিৎ সরকার। অন্যান্য চরিত্রে স্নেহাশিস, মৈত্রী, সঞ্জয়, বিশ্ব, ঝুমা এবং কোরাসে সায়ন্তনী, পার্থ, জয়ন্তী, আদিত্য, অ্যানি, শঙ্খদ্বীপ। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে প্লিজ ভুলো না। আমরা সত্যিই কমেন্টের অপেক্ষাতে থাকি। আসবো আগামী সপ্তাহে আবার একটি গল্প নিয়ে। ততক্ষণ পাশে থাকুন, প্রেমে থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন লাভেরিয়া।